ও দাদা ফোন করে দাও, দাদা ফোন করে দাও, ওখানে একটু দাদা ফোন করে দাও। ঠিক আছে ভাই, বসো বসো, পিছনে বসো, পিছনে বসো। ও দাদা দেখতে পাই না মিডিয়া। হ্যাঁ, বাংলা বাঁচাও যাত্রাকে করণদিঘি এরিয়া কমিটির পক্ষে বরণ করে নিচ্ছে, বরণ করে নিচ্ছে কংগ্রেস যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি বসার জন্য। বাংলা বাঁচাও যাত্রাকে করণদিঘি এরিয়া কমিটির পক্ষে বরণ করে নিচ্ছেন এরিয়া কমিটির সদস্য কংগ্রেস এরিয়া কমিটির সম্পাদক পুষ্পস্তবক দিয়ে বাংলা বাঁচাও যাত্রার পক্ষে পুষ্পস্তবক গ্রহণ করবেন কংগ্রেস মীনাক্ষী মুখার্জি। পিছনে পিছনে গিয়ে বসে এখানে বসবি, তাহলে ওর পাশে বস যা। ও দাদা সামনে, দাদা সামনেটা, দাদা ঠিক আছে এসো, দা বলো সামনেটা এসো। ও দাদা আচ্ছা কংগ্রেস বন্ধুগণ, আরে এদিকে ও দাদা, বাংলা বাঁচাও ও দাদা সরেন না, সরেন ভাই, বাংলা বাঁচাও যাত্রীরা জানায় লাল লাল লাল। বড়া বলো, আমি এদিকে ইয়ে করে বলো তো বুঝতে পারছি না। নাদিরা ইসলাম, আয়েশা সিদ্দিকী, কুঞ্জারা খাতুন, মুর্নিয়া খাতুন, রুকসানা খাতুন, সাহারা খাতুন, ফতিমা খাতুন, তাদেরকে স্টেজে আসার জন্য বলা হচ্ছে এখনই। নাদিরা ইসলাম, আয়েশা সিদ্দিকী, কুঞ্জারা খাতুন, মুর্নিয়া খাতুন, রুকসানা খাতুন, সাইনারা খাতুন, ফতিমা মাহালদার। এখানে বসে যাও না, লেগ সাইডে যাও। প্রণয় কার্তিকে বরণ করে নিচ্ছেন কংগ্রেস, প্রণয় কার্তিকে বরণ করে নিচ্ছেন নাদিরা ইসলাম, তাড়াতাড়ি নাদিরা ইসলাম এফসি পাশে সিঁড়ি আছে, তাড়াতাড়ি সামনে সামনে একটু গ্যাঞ্জাম করবেন না, কংগ্রেস অনুরোধ করা হচ্ছে, পেছনে অনেকটা জায়গা আছে। নাদিরা ইসলাম কংগ্রেস প্রণয় কার্তিকে বরণ করে নিচ্ছেন। আরে পুরো দেখ গার্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, কংগ্রেস আয়েশা সিদ্দিকী বরণ করে নিচ্ছেন কংগ্রেস মীনাক্ষী মুখার্জিকে, আয়েশা সিদ্দিকী কংগ্রেস মীনাক্ষী মুখার্জিকে। দিদি ওখানে, দিদি ওখানে। কংগ্রেস জীবন জামিনকে বরণ করে নিচ্ছেন আয়েশা সিদ্দিকী, কংগ্রেস কুঞ্জারা খাতুন বরণ করে নিচ্ছেন শাহাবুদ্দিন তাকে। কংগ্রেস কি হলো? হ্যাঁ বলছে, সব বলছে। এবার কংগ্রেস জিয়াউল আলমকে বরণ করে নিচ্ছেন কংগ্রেস মুর্নিয়া খাতুন, তাড়াতাড়ি কংগ্রেস পলাশদাকে বরণ করে নিচ্ছেন রুকসানা খাতুন। সাহানারা খাতুন বরণ করে নিচ্ছেন রুকসানা খাতুন তো কংগ্রেস পলাশদাকে বরণ করে নিচ্ছেন, তাড়াতাড়ি করুন একটু। কংগ্রেস ধ্রুবজ্যোতি সাহাকে বরণ করে নিচ্ছেন প্রতিমা মাহালদার। কংগ্রেস আনারুল হককে বরণ করে নিচ্ছেন সাইনারা খাতুন। ও দাদা কংগ্রেস উত্তম পালকে বরণ করে নিচ্ছেন প্রতিমা মাহালদার। ও দাদা এবার আমরা মাইকের কাজ হাত তুলে। আচ্ছা কংগ্রেস বন্ধুগণ, বাংলা বাঁচাও যাত্রা যা 29 তারিখে শুরু হয়েছিল, আজকে আমাদের করণদিঘি বিধানসভা এলাকার আমাদের জেলায় দশকতে পৌঁছেছে। আমরা এই সংক্ষিপ্ত সভার কাজ শুরু করব। এই সভায় সভাপতিত্ব করবেন আমাদের পার্টির জেলা সম্পাদক
কমরেড আনোয়ারুল হক, আমি তার নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। বন্ধুগণ, আমাদের এই পশ্চিমবাংলা বাংলা বাঁচাও যাত্রা যেটা 29 তারিখ থেকে শুরু হয়েছে, আপনারা ইতিমধ্যে সবাই জানেন। সেই যাত্রা আমাদের ডালগোড়াতে গতকাল রাত্রিবেলা এসে পৌঁছেছে। আজকে আমরা এখানে রাসাপথে একটি সভা করছি। এরপরেই আমরা এখান থেকে বেরিয়ে আহমেদাবাদে একটি সভা করব। তারপরেই এই যাত্রা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় চলে যাবে। এই সময়টা হচ্ছে যে আমাদের একটু উপায় ছিল না, নির্ধারিত একটা রাজ্যের সমস্ত কর্মসূচি সামনে রেখে হচ্ছে যে আমাদের এই সময়টা হচ্ছে বাছাই করতে হয়েছে, উপায় কিছু ছিল না। আমরা দুঃখিত যে এইরকম দুপুর বেলা হচ্ছে যে আমরা একটি সভার আশা ভয় করছি। আমাদের যারা এই বাংলা বাঁচাও যাত্রার সাথে কুচবিহার থেকে যারা এসছেন তারা আছেন, আমাদের পার্টির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত আছেন, আপনারা শুনবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড মীনাক্ষী মুখার্জি, আমাদের পার্টির রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড জিয়াউল আলম, কমরেড আমাদের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য আমাদের জেলার দায়িত্বপ্রাপ্ত কমরেড পরাশ দাস, এবং আরো আমাদের ছাত্র, যুব, মহিলা, কৃষক, বিভিন্ন গণসংগঠনের যারা রাজ্য নেতৃত্ব, তারা আজকে এই আপনাদের এই সভায় উপস্থিত আছে। সবাই হয়তো বলতে পারবেন না, সময়ের অপেক্ষা। আমাদের একটু এই যাত্রাটা হচ্ছে যে আমাদের চালানো 17 তারিখের মধ্যে গোটা পশ্চিম বাংলা ঘুরে উত্তর 24 পরগনার হচ্ছে যে কামারহাটিতে শেষ হবে। সেই অনুপাতে গোটা রাজ্যে আমাদের এই প্রোগ্রামটা যেভাবে ঠিক করা হয়েছে সেইভাবে আমাদেরকে চলতে হবে। আপনারা জানেন যে আমাদের এই বাংলাটাকে বাঁচানোর জন্যই হচ্ছে যে গোটা পশ্চিম বাংলায় আমরা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গায় আমরা এই যাত্রাটা আরম্ভ করেছি। কেন করেছি? এই রাজ্যের কি পরিস্থিতি, আমরা তো ভাবতে পারিনি যে এইরকম আমাদের রাজ্যটা এইরকম একটি অবস্থা তৈরি হবে। তার জন্য আমাদের কমরেড যারা রাজ্যের নেতৃত্ব আছেন তারা আপনাদের কাছে বলল। আমি শুধু আপনাদের কাছে ছোট্ট করে 2-3টি কথা বলতে চাই। যেদিন থেকে আমাদের পার্টিতে ঘটনা হয়েছিল যে বাংলা যাত্রা শুরু করতে হবে, এই বাংলাকে বাঁচানোর জন্য যাত্রা শুরু করতে হবে, সেদিন থেকে ভাবছিলাম যে বাংলাটাকে বাঁচাতে গেলে তো আমাদের জেলাটাকেও বাঁচাতে হবে। আমাদের জেলার অবস্থাটা কি, চোপড়া থেকে শুরু করে ইটাহার পর্যন্ত আমাদের অবস্থান কোথায়? আজকে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। সেই আমাদের শেষ প্রান্ত চোপড়া, যেখানে প্রায় 1 লক্ষ মানুষ হচ্ছে যে চা বাগানের সাথে জড়িত। সেই চা শ্রমিক তারা হচ্ছে ন্যায্য মজুরি পাচ্ছেন না। তারা হচ্ছে যে মজুরি না পাওয়ার ফলে তারা হচ্ছে যে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে চলে যাচ্ছেন, আর সেখানে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তারা নির্যাতিত হয়ে তারা হচ্ছে যে হয় কেউ বেঁচে আসছেন, কেউ হয়তো মৃত অবস্থায় তার দেহকে আনতে হচ্ছে। কেন? এক সময় 80-র দশকে হচ্ছে যে এই চোপড়ার মধ্যে ধান চাষ হতো না, 2 থেকে 2.5 মন ধান বিঘায় হতো। সেই জায়গাটা হচ্ছে যে 80-র দশকে বিকল্প ভাবনা বামপন্থী সরকার করেছিল বলে যেই ধরনের চাষগুলোর বিকল্প কি হতে পারে, চা, আনারস ইত্যাদি, সেই চাষগুলো শুরু হয়েছে। সেই সময় আমরা দেখেছিলাম যে চোপড়ার বুকে মাত্র একটা কারখানা ছিল চায়ের, আর পরবর্তীকালে হচ্ছে যে এই উৎপাদন বৃদ্ধি ঘটার ফলে
প্রায় 30 থেকে 35 খানা কারখানা তৈরি হয়েছিল। কিন্তু আজকে এই 2011 সালের পর সেই চোপড়ার বুকে আজকে প্রায় 13টা চা বাগান বন্ধ হয়ে আছে, প্রায় ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে গেছে। বড় বড় কোম্পানি যারা এসেছিলেন, ডানকানের মতো কোম্পানি, তার কারখানা নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। সমস্ত চা বাগানের জমি যারা হচ্ছে যে কর্পোরেটের মালিক আছেন, তারা হচ্ছে যে সেই সমস্ত জমিগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। টুকরো টুকরো করে জমিগুলো বিক্রি করে শ্রমিক কর্মচারী যারা ছিলেন তাদেরকে কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। এবং এর সাথে তৃণমূলের একটা অংশ, বেশিরভাগ তৃণমূল এবং প্রশাসনের একটি অংশ হচ্ছে যে যুক্ত হয়ে আছে। আমরা দেখছি আমাদের জেলার সেই চোপড়া থেকে শুরু করে আপনাদের করণদিঘির সাবধান পর্যন্ত অবৈধভাবে বালি মাটি এখানে তুলে বিক্রি করা হচ্ছে। শুনলে অবাক হবে যে এই বালি তোলাকে কেন্দ্র করে আমাদের জেলাতে প্রায় 20 জন মানুষ প্রাণ হারিয়েছেন। আপনাদের এই দোমোহনা করণদিঘি ব্লকের মধ্যে দোমোহনায় একটি শিশু 8 থেকে 9 বছর বয়স ছিল, সেখানে জেসিবি দিয়ে হচ্ছে যে বালি তোলা হয়েছিল, সেখানে সেই গর্তে পড়ে মারা গেছেন। এইরকম গোটা জেলাতে প্রায় 20 জন মানুষ হচ্ছে যে প্রাণ দিয়েছেন এই অবৈধ বালি তোলাকে কেন্দ্র করে। তারা এর পেছনে সেই চোপড়া থেকে শুরু করে করণদিঘি পর্যন্ত যারা এমএলএ হয়ে আছেন, যারা প্রতিনিধি হয়ে আছেন বিভিন্ন জায়গায়, তারা হচ্ছে এই কাজের সাথে যুক্ত। আমরা বলতে চাই যে আজকে চোপড়ার এমএলএ সে হচ্ছে যে আজকে ইসলামপুর শহর, যার বয়স 50 থেকে 60 বছর, অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন। কেউ হচ্ছে যে আজ পর্যন্ত 3 তলা 4 তলার বাড়ি বেশি করতে পারেননি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। হঠাৎ করে চোপড়ার এমএলএ হচ্ছে যে আজকে ইসলামপুরের দিকে, গোটা রায়গঞ্জ আমাদের জেলার বুকে হচ্ছে 8 তলা বাড়ি কোথাও পাবেন না। ইসলামপুর শহরে হচ্ছে যে আজকে ওই চোপড়ার এমএলএ হচ্ছে যে 8 তলা বাড়ি তৈরি করছে, মল তৈরি করছে। কোথা থেকে, কিভাবে? আজকে আমাদের এই জেলাটাকে রক্ষা করতে গেলে ভাবতে হচ্ছে। কদিন আগে আপনারা দেখেছেন যে আপনাদের করণদিঘির এখানকার এমএলএ তিনি হচ্ছেন যে একটা এমবিডিএ কাজ করেছেন একজন ঠিকাদার, তার পেমেন্ট হয়নি 1 বছর ধরে। সেই পেমেন্টের জন্য হচ্ছে যে তিনি আবদার করতে গেছেন, আর এখানকার এমএলএ তাকে 3 লক্ষ টাকা হচ্ছে হাতে হাতে টেবিলে দিচ্ছে। আর বলছে কোন কাজটা বলেন তো? বলছে সাবধানে যে একটা আমরা ব্রিজ করেছিলাম, সেই ব্রিজের টাকা পাচ্ছি না। বলছে আমি তো ভালো লোক, এইভাবে টাকা দিচ্ছেন, এটা কেমন লাগে? বলছে যে আমরা সবকিছু জানি, কিন্তু আজকে প্রকাশ্যে তার ভাইরাল হয়েছে 3 লক্ষ টাকা দিয়ে। তার বউ আজকে আমাদের জেলা পরিষদের সভাধিপতি, কিছুদিন ছিলেন ইটাহারে, তখন ছিলেন ওবিসি, আর করণদিঘিতে এসে হয়ে গেলেন শিডিউল কাস্ট। এরপরে কি ট্রাইবেল হবেন না সংখ্যালঘু হয়ে যাবেন? আমরা হচ্ছে যে খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। যে ওবিসি থেকে শিডিউল কাস্ট কি করে হলো? তার বউ হচ্ছে যে সভাধিপতি হয়ে আমরা কেস করেছি, আমাদের পার্টির পক্ষ থেকে হাইকোর্টে কেস চলছে, তার বিচার তো হবে, সেই কোর্টে আদালতে বিচার হবে। কিন্তু জনগণের কাছে আমরা ইনসাফ চাইছি যে আপনারা ইনসাফ করুন যে একটি মানুষ ইটাহারে থাকাকালীন হচ্ছে এসসি ওবিসি, আর আজকে করণদিঘিতে এসে হচ্ছে যে তিনি শিডিউল কাস্ট হয়ে যাচ্ছেন। আমাদের মানুষগুলোকে হচ্ছে যে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের জেলার আর এক এমএলএ, যিনি বর্তমানে মন্ত্রী, সে হচ্ছে হেমতাবাদের বিধানসভার বিধায়ক, তার বউ হচ্ছে প্রধান। এই দুর্নীতি গোটা জেলাতে আমরা প্রায় 40টা পুকুর হচ্ছে যে অবৈধভাবে হয়েছে, তার বিরুদ্ধে আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম যে এই পুকুরগুলো খনন করা হয়নি, কিন্তু টাকা আত্মসাৎ করেছে। সেইখানে সেই মন্ত্রীর বউ, যিনি প্রধান, সে হচ্ছে 4 লক্ষ টাকা ফেরত দিয়েছে। আমরা বলছি যে কোথায় যাচ্ছে? আমাদের জেলাটাকে রক্ষা করতে হবে কিভাবে?
আজকে আমাদের জেলার অনেক কথা আজকে যদি বলি আপনাদের কাছে, আমাদের জেলার সমস্ত সরকারি কাজ কর্ম, টাকা পয়সার হিসাব যেখানে থাকে সেটা হচ্ছে ট্রেজারি বলে। সেই ট্রেজারির থেকে 4 কোটি টাকা হচ্ছে উধাও হয়ে গেল। ডিএম পরবর্তীকালে বলছেন যে আমার সইটা জাল করা হয়েছে। ভাবতে পারছেন আমাদের জেলার ডিএম তার তহবিল, তার ট্রেজারির থেকে 4 কোটি টাকা হচ্ছে যে হাফিজ হয়ে গেছে। ধরা পড়ল একজন কর্মচারী, তাকে অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল তার এক বান্ধবী কর্মচারী, তিনি হচ্ছে এই কাজের সাথে যুক্ত। সেই ডিএম এখান থেকে চলে গেলেন জলপাইগুড়ি, আর জলপাইগুড়ির পরে হচ্ছে যে এখন শুনছি উত্তর 24 পরগনায় পলাশদার জেলাতে হচ্ছে যে ডিএম হয়ে গেছে। যে প্রশাসন আজকে হচ্ছে যে আমাদের জেলা যে সর্বোচ্চ খাজানা যেখানে থাকে তার রক্ষা করতে পারে না, তাহলে আমাদের জেলা কোথায় রক্ষা হবে? তাই আমরা এই বাংলা বাঁচার সাথে সাথে আমাদের জেলাটাকে বাঁচাতে হবে। এইরকম লুটেরাদের হাত থেকে আমাদের জেলাকে বাঁচানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করছি, চোখ মুখ নাক কান সব খুলে আমাদেরকে হচ্ছে যে সাবধান হতে হবে। আমাদেরকে হচ্ছে যে এই লুটেরাদের হচ্ছে যে এখান থেকে বিতাড়িত করতে হবে। তার জন্য যা ব্যবস্থা করা দরকার সাধারণ মানুষের কাছে আবেদন করছি, আপনারা ইনসাফ করুন। এই মানুষগুলো যদি থাকে আমার জেলার হচ্ছে সর্বনাশ ডেকে আনবে, তারা এদেরকে উৎখাত করতে হবে। এইটুকু বলে আপনাদের কাছে আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা এবং আমাদের জেলা বাঁচাও যাত্রার যে আরম্ভ এখান থেকে আমরা করছি, আজকে আমরা আপনাদের কাছে এর সাফল্য চাইছি যে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলবেন। এইটুকু বলে আপনাদের সবাইকে ধন্যবাদ, আদাব, নমস্কার জানিয়ে শেষ করছি। এখন আপনাদের সামনে আমাদের যুব ফেডারেশনের রাজ্য নেতৃত্ব কমরেড, আমাদের জেলার সম্পাদক কমরেড ইন্দ্রজিৎ বর্মনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত রাজ্য, জেলা ও কেন্দ্রীয় নেতৃত্ব ও মঞ্চের নিচে উপস্থিত রয়েছেন এই জেলার প্রতি বুথের আমাদের এই সময়কালের সৈনিকেরা, যারা প্রতিনিয়ত 11 সালের পর থেকে নিজের বুথে লাল ঝান্ডাকে আগলে রেখেছেন, তাদের সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে অভিনন্দন ও লাল সালাম। তুফানগঞ্জ থেকে শুরু হয়েছিল বাংলা বাঁচাও যাত্রা। যখন তুফানগঞ্জ দিয়ে শুরু হয়েছিল বাংলা বাঁচাও যাত্রা, তখন যে তুফান নিয়ে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছিল, সেই তুফান করমদিঘির রসগোল্লাতে এসে আরো ভয়ানক রূপ নিয়েছে। 17 তারিখে যখন কামারহাটিতে পৌঁছাবে আরো বড় রূপ নিবে, আর এমন তুফান তৈরি করবে তুফানগঞ্জের যে ভারত বাংলা বাঁচাও যাত্রা এমন ভয়ানক রূপ নিবে যে 14 তলায় বসে রয়েছে এই বাংলার ডাকাতদের রানী, তাকে টেনে হেঁচড়ে ফেলাবে এই বাংলা বাঁচাও যাত্রা। এই বাংলা বাঁচাও যাত্রা শুধু বাংলা বাঁচাও যাত্রা নয়, এই বাংলা বাঁচাও যাত্রা এই বাংলায় বঞ্চিত, লাঞ্ছিত, পিছিয়ে পড়া ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের যাত্রা। এই যাত্রা সেই মানুষের যাত্রা যে যাত্রায় আমরা যখন এই রাস্তা দিয়ে, এই করমদিঘি ব্লকের রাস্তা দিয়ে চলাফেরা করি, প্রতি 3 কিলোমিটার 4 কিলোমিটার পর পর দেখতে পাই এখানকার বিধায়কের নির্দেশে এখানকার প্রশাসনের লোকেরা হাত পেতে ভিক্ষা তুলছে, আর জায়গায় জায়গায় ট্রাফিক ফাঁড়ি তুলেছেন, যেখান থেকে 10 টাকা, 5 টাকা, 50 টাকা করে টাকা তুলছে প্রতিনিয়ত। ভোরবেলা যদি আপনারা কেউ বাইপাস দিয়ে ইসলামপুর থেকে করমদিঘি হয়ে রায়গঞ্জ, তাহলে এই চরিত্রটা দেখতে পারবেন কিভাবে প্রশাসন টাকা তুলছে। আমরা দেখেছি এই করমদিঘির বুকে এখানকার যিনি বিধায়ক রয়েছেন, তাকে বিধায়ক বলতে আমাদের লজ্জা লাগে। তিনি এখানে যেটা চালায় সেটা সিন্ডিকেট রাজ, গুন্ডারাজ, দুর্নীতিরাজ, এখানে যেটা চায় সেখানে মাস্তানি করতে চায়। কিন্তু এই সবার মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে যতই গুন্ডামি করুন, যতই মাস্তানি করুন, এটা করমদিঘির মাটি, এটা দুর্জয়ের ঘাঁটি, এটা লাল ঝান্ডার ঘাঁটি। এখানকার মানুষ মার খেতে জানে না, এখানকার মানুষ
মার দিতে জানে। তাই বিধায়ক সাহেবকে বলতে চাই, এবার আসুন, আমরা প্রস্তুত রয়েছি, বুথে বুথে প্রস্তুত রয়েছি। পশ্চিম বাংলা যখন আবার বসে যাচ্ছে কেন? যখন পশ্চিম বাংলাকে বাংলা বাঁচানোর জন্য আমরা রাস্তায় নেমেছি, ঠিক একই ভাবে আমরা বলতে চাই, শুধু বাংলা নয়, এ বাংলার প্রতিটি বুথ বাঁচাতে হবে। করণদিঘির মাটিকে প্রতি বুথে আগলে রাখতে হবে। আর আগলে রাখার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। কারণ করণদিঘির মাটিতে প্রতি বুথে যদি আমরা বুথকে না বাঁচাতে পারি, করণদিঘির হ্যালো, আমরা যদি বাংলা বাঁচাওকে সাফল্য মণ্ডিত করতে চাই, তাহলে আমাদের করণদিঘির বুকে প্রতিটা বুথকে বাঁচাতে হবে, প্রতিটা অঞ্চলকে বাঁচাতে হবে, করণদিঘির ব্লককে বাঁচাতে হবে। তবেই করণদিঘি বিধানসভা বাঁচবে। আর করণদিঘি বিধানসভা বাঁচবে, এই তোলাবাজ, দুর্নীতিবাজ, গুন্ডাবাজ এরা খতম হবে। তবে গোটা বাংলা বাঁচবে। এই গোটা বাংলাকে বাঁচানোর জন্য আমাদের সবাইকে একসাথে হতে হবে। আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে 100 দিনের দুর্নীতি। আমরা যে বিধানসভায় দাঁড়িয়ে আজকে এই সমাবেশ করছি, তার পাশের বিধানসভা আপনাদের মনে রয়েছে, ছাগলে নাকি 100 দিনের টাকা খেয়ে নিয়েছে। তারা গাছ লাগিয়েছিল 26 লক্ষ টাকার, সেই 26 লক্ষ টাকার গাছ নাকি ছাগলে খেয়ে নিয়েছে। আমরা জানি 5 কোটি টাকার পুকুর ভরাটের টাকা দুর্নীতি করেছে। পুকুর ভরাটের নামে কোটি কোটি টাকা এই তৃণমূলের আমাদের এলাকার বিধায়করা দুর্নীতি করেছে। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে বসে থাকলে হবে না, আমাদের এই গণ্ডির মধ্যে আবদ্ধ থাকলে হবে না, আমাদের গণ্ডিটাকে বড় করতে হবে। ওরা চাইছে ইন্দ্রজিৎ রুলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে, আমার ওর মধ্যে ধর্মের ভেদাভেদ করতে, আমাদের মধ্যে ভাগ করে দিলে ওদের সুবিধা হবে। কিন্তু আমাদের কাজ একত্রিত হওয়া, আমাদের কাজ ওরা আমাদের ভাঙতে চাবে। আমাদের এই বাংলা যাত্রার মধ্যে দিয়ে আমাদেরকে নতুন বাংলা গড়ার যে শপথ নিয়েছি, সেই শপথের মধ্যে দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূলকে বাংলা থেকে আমরা উৎখাত করবই। আর তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করলেই এই দেশ থেকে তৃণমূলের বড় ভাই দেশের বুকে বসে রয়েছে, তাকে আমরা উৎখাত করব। ওরা যতই আমার তোমা করবার চেষ্টা করুক, আমার তোমার মধ্যে আমরা আবদ্ধ থাকবো না। ওরা যতই সেটিং এর রাজনীতি করতে চায়, আমরা সেটিং এর রাজনীতি করতে দিব না। আমরা একত্রিত হয়ে লড়বো। কথা বলে সকলকে একত্রিত হয়ে আমরা বুথ রক্ষা করবো। বুথে বুথে নতুন বাংলা গড়ার শপথ নিব। এই সমাবেশ থেকে একথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে, সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। হ্যালো, আচ্ছা, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্য কমিটির সম্পাদক কমরেড ধ্রুবজ্যোতি সাহা। আমি অনুরোধ করছি কমরেড ধ্রুবকে বলার। আচ্ছা, কমরেড সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মীনাক্ষী মুখার্জি, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জিয়াউল আলম, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড পলাশ দাস সহ রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত আছেন। পুনঃ এনারুলদা, উত্তমদা, ওই এলাকার কর্মী ভাইয়েরা বোনেরা যারা উপস্থিত হয়েছেন, সকলকে সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। লাল সালাম জানাচ্ছি এই কারণে, এই উত্তর দিনাজপুর জেলার মাটি স্বাধীনতা আন্দোলনের মাটি, এই মাটি তেভাগা আন্দোলনের মাটি। এই মাটি জানে সন্ত্রাসকে কিভাবে রুখতে হয়, আর সন্ত্রাসের আতুর ঘর থেকে বেরিয়ে এসে এই বাংলার সাধারণ মানুষ আজকে রাস্তায় বেরিয়েছে, সাহস দেখিয়েছে।
এই বাংলা বাঁচাও যাত্রা কেন? গোটা বাংলার মাটিতে যারা সন্ত্রাস করতে চাইছে, যারা গোটা বাংলাকে দুর্নীতি করতে চাইছে, যারা গোটা বাংলাকে বিভাজন করতে চাইছে, তাদের বিরুদ্ধে লড়াই। মনে রাখবেন, এই সন্ত্রাসের আতুর ঘর থেকে বেরিয়ে এই মেহনতি খেটে খাওয়া মানুষ মজাই গামছা বেঁধে বুথের সামনে দাঁড়াতে হবে। আপনার ছেলের কাজের জন্য, আপনার ছাত্রের গণতান্ত্রিক অধিকার ফেরানোর জন্য, কৃষকের ফসলের লাভজনক দামের জন্য, শ্রমিক ক্ষেত মজুরের পতনের দামের জন্য প্রয়োজন যদি হয় ঝান্ডার সঙ্গে বড় ডান্ডা লাগিয়ে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসকে মোকাবিলা করার জন্য রাস্তায় নামতে হবে। গোটা রাজ্যের মাটিতে ওরা কি চাইছে? ওরা চাইছে দখল করতে, ওরা চাইছে ভাগ করতে। আমরা বলছি ভাগ নয়, আমাদের পেটের ভাত চাই আর দুই হাতে কাজ চাই। আজকে একদিকে যেমন দুর্নীতি করছে, আর তার সঙ্গে গোটা পশ্চিম বাংলায় একটার পর একটা কলেজ বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দিচ্ছে, স্কুলকে বন্ধ করে দিচ্ছে। আজকের সময়ে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় যখন জ্যোতি বসুর সরকার আসে, বামপন সরকার, তখন কোন ভাবনা নিয়েছিল? একদিকে গ্রামীণ অর্থনীতির উন্নতি করতে হবে, অন্যদিকে দাঁড়িয়ে স্কুল তৈরি করতে হবে, কলেজ তৈরি করতে হবে। তাই তো গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল তৈরি হয়েছিল, অঞ্চলে অঞ্চলে হাই স্কুল তৈরি হয়েছিল, ব্লকে ব্লকে ডিগ্রি কোর্স কলেজ তৈরি হয়েছিল। আর আজকে 11 বছর পরে দিদিমণির সরকার ভাইপো রাজত্বে গোটা রাজ্যে 8,326টি স্কুল বন্ধ করে দিয়ে 26,000 কালের মডেল লাইসেন্স দিয়েছে। এই যাত্রা থেকে শপথ করতে হবে, স্কুলের গেটের বাইরে ছাত্রদের লাইন থাকবে না, কারখানার গেটের সামনে লাইন থাকবে না, মদের দোকানের সামনে লাইন থাকবে। এই মদের দোকান বন্ধ করতে হবে, কারখানার গেটের সামনে সাধারণ যুবদের কাজ দিতে হবে। আর স্কুল খোলার দাবিতে এই বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে। এই বাংলা বাঁচাও যাত্রায় গোটা বাংলার মানুষের কাছে, উত্তরের জেলা থেকে একদম দক্ষিণের জেলা, আমরা শপথ গ্রহণ করছি। যে যাত্রা হচ্ছে শ্রমিকের, ক্ষেত মজুরের কতরের দাম দেওয়ার যাত্রা, এই যাত্রা হচ্ছে কৃষকের ফসলের লাভজনক দাম দেওয়ার যাত্রা, এই যাত্রা হচ্ছে পরিযায়ী শ্রমিকদেরকে ঘরে ফিরিয়ে তাদের হাতে কাজ দেওয়ার যাত্রা, এই যাত্রা হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার যাত্রা। তাই আসুন, এই যে বিরাট যুদ্ধে আমরা নেমেছি, মনে রাখবেন এই যুদ্ধে আক্রমণ আসবে, আক্রমণে প্রতিহত করার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, লড়াই করতে হবে। মনে রাখবেন, এই বিরাট যুদ্ধে এক পা পিছলে চলবে না, এই বিরাট যুদ্ধে যেন হাঁটু না কাঁপে। এই বিরাট যুদ্ধে সমস্ত অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, মেহনতি মানুষ, গ্রামের খেটে খাওয়া মানুষ, আসুন লড়াইটা একসাথে লড়ি। এ লড়াই জেতার লড়াই, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই বাংলা বাঁচানোর লড়াই। আর বাংলা বাঁচানোর যাত্রা শেষের পরে গ্রাম বাংলায় আপনার গা বাঁচানোর যাত্রায় নামতে হবে। গায়ের মধ্যে যারা চুরি করছে, যারা দুর্নীতি করছে, তাদেরকে গা থেকে তাড়াতে হবে। তার জন্য গায়ে গায়ে দুর্গ তৈরি করুন। সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। আচ্ছা বন্ধুগণ, অনেক বক্তা, আমি অনুরোধ করব যে যারা বলবেন একটু সময়টা
একটু কম করেই বলতে হবে, না হলে সভাটা হবে না। হ্যাঁ, কমরেড মীনাক্ষী আছে, পলাশ আছে, আমাদের ভারতের ছাত্র ফেডারেশন তার রাজ্যের সভাপতি কমরেড প্রণয় কার্জিকে অনুরোধ করছি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলার। হ্যালো 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 কমরেড রাজু, তুমি আসো। হ্যালো ऑडियो नहीं भी ऑडियो नहीं भी ये ना ऑडियो लगी ना ऊपर ওই দিক থেকে না, ওই দিক থেকে কই শ্রদ্ধেয় উপরেরটা ঠিক আছে। দেখি যা দাদাকে পা দিয়ে দাদা বসে পারো, দাঁড়িয়ে থাক, তুই দাঁড়িয়ে থাক ভাই, বসতে হবে, দাঁড়িয়ে থাক। শ্রদ্ধেয় কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির কেন্দ্র কমিটির সদস্য মীনাক্ষী দি, আমাদের রাজ্যের নেতৃত্ব জিয়াদা, পলাশদা, ধ্রুবদা, এই জেলার শীর্ষ নেতৃত্ব, এই এলাকার অভিভাবক, কমরেড, সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলার কাজ শুরু করছি। আমরা যে লড়াই লড়তে এসেছি বা প্রতিদিন লড়ি, শিক্ষা, খাদ্য, বাসস্থান। আমরা যারা শিক্ষার কথা বলি, খাদ্যের কথা বলি, বাসস্থানের কথা বলি, এই শিক্ষাটাকে বাদ দিলে আমাদের উত্তরবঙ্গে খাদ্য এবং বাসস্থানের জন্য প্রতিদিন লড়াই করছে আমাদের উত্তরের জঙ্গলগুলোর বন্য প্রাণীরা। আপনারা জানেন গতকাল প্রতিদিনের ঘটনা হয়ে গেছে, জঙ্গল থেকে বন্য প্রাণীরা লোকালয়ে চলে আসছে খাবারের সন্ধানে, কারণ তাদের হাতে খাবার নেই, তাদের কাছে খাবার নেই, তাদের হাতে খাবার নেই। জঙ্গল ছাপা করে দেওয়া হয়েছে, জঙ্গল বিক্রি করে দেওয়া হয়েছে, লুট করে দেওয়া হয়েছে। আর একদিকে তাদের বাসস্থান হারিয়ে যাচ্ছে, থাকার জায়গা নেই, মাথা জোগার জায়গা নেই, তারা ছুটছে লোকালয়ের দিকে। আর আমরা যারা লোকালয়ে থাকি তাদের খাদ্য বাসস্থান আছে, খাদ্য বাসস্থান থাকবে কি করে? গতকাল আমরা জলপাইগুড়ি, দার্জিলিং করে এই জেলায় এসেছি। দুপুরবেলা লাঞ্চ করবার সময় কমরেডরা খাবার দিয়েছে, সবজি নেই, অবাক কাণ্ড। অন্য কিছু আছে। আমরা যখন গাড়িতে উঠছি তখন দেখছি যে কেজির পর কেজি আপেল তুলে দিচ্ছে। কমরেডদের জিজ্ঞাসা করেছিলাম যে আপেল এই টাকায় তো সবজি হয়ে যেত। বলছে পশ্চিম বাংলার যে অবস্থা, বাইগুনের থেকে আপেলের দাম কম, এদিকে মানুষ আপেলে খায়া বাঁচুক আপাতত, এরকম একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে। আমরা কি খবর চাই যে গ্রাম বাংলার মানুষ আমরা যারা এডুকুনে রই, তৃণমূল কংগ্রেস এমন দরদি হয়েছে আমাদের প্রতি যে তোমরা কাজ করিয়া, সারাদিন কাজ করিয়া সন্ধ্যাবেলা বাড়ি যাবেন, চারটে খায়া খায়া ঘুমিয়ে যাবেন, সেই সময় দত্তদাসী ইমরে দেখায় অমুক কাকা বাড়িতে আছিস, অমুক যেত বাড়িতে আছিস, কয় কায় রে বা, কয় মুই তৃণমূলের বুথ সভাপতি। হ্যাঁ, কে আসলু এত রাত্রি? কয় দরজা কান খোলে, তোর সঙ্গে কাকা জরুরি কথা আছে। দরজা খুলে দিবেন। আমরা উত্তরবঙ্গের মানুষই অতিথি আপ্যায়ন খুব ভালো করি, খরচ বসাবেন, গুয়ে পান খাবো না চা খাবো, কয় ওলা না খান। এই বৃষ্টি আসলে তো তোর ভাতটা ছাপড়াটা পশুরে খাওয়া
কলকাতা ভাসি যায় জল পড়ে। আমার বুথ কমিটির আলোচনা হয়েছে, রে কাকা তোকে একটা আওয়াজ দেওয়া হবে, তবে ভালো হল যদি আওয়াজ দেন তাই মাথা গুজার মতো মুই একটা জায়গা পাই। কই কালি সকালে উঠিয়া পঞ্চায়েতের বাড়িতে আসিস কাগজপত্র ধরিয়া। পরের দিন আমরা এটা মনের আনন্দতে কাজক না যাইয়া জেরক্সের উপর জেরক্স করিয়া ডকুমেন্ট নিয়ে পঞ্চায়েতের বাড়ি। কয় তোর নামটাই 1 নম্বরত রাখিম, কিন্তু শোনে একটা কথা আছে। কয় কি কথা? কয় 40,000 যে টাকা লাগিবে, কিস্তি পাবার আগত 20,000, কিস্তি পায়া 20,000। মাথা তো ঘুরি যায় যে এটা কেমন কাণ্ড। তোমরা এত দরদি মুখ আবাস দিবেন আরো ভিড় টাকা চান, কিন্তু উপায় নাই। 1 নম্বর দ্রোহ হবে সাধারণ মানুষ। আমরা একে বাড়ি আসিয়া বউয়ের সোনা, ছাগল, গরু, হাঁস, মুরগি বেচিয়া খানিক জমি আছে বন্ধক থুইয়া পঞ্চায়েত আর বুথ সভাপতি যায় 20,000 টাকা তুলি দেওয়া খায়। টাকা তুলি দিলেন, আজিও গল্প নাই, কালিও গল্প নাই। পরশু দিন দেখিবেন চায়ের দোকানে দেখাবেন, সভাপতি সাহেব শোনেন শোনেন, যাওয়ার মোর আবাসের খবর কি? হইবে হইবে, ধৈর্য ধর হইবে। আজি অব্দি আবাসও নাই, টাকাও নাই, লোকটার গরু, ছাগল, ভেড়া, কুকুর সব গেল ভাসিয়া। এই তো বাংলার পরিস্থিতি। গোটা পশ্চিম বাংলার আমরা এমন একটা জায়গা আসিয়া দাঁড়াচ্ছি, আমার মানুষের দাঁড় করাইছে ইন্ডিয়া একেবারে লুটি পুটি খেয়েছে। আর তার উপরে শুভেন্দু একটি আমার মাঝে মাঝে কয় বাংলাটা বলে উয়ে রক্ষা করিবে। কয় সিপিএম পার্টির যতটা লোক আছে মোড়ের সাথে আসিয়া বাংলাটা রক্ষা করি। আরে এই সিপিএম, এই লাল ঝান্ডা, এটা গুণাবো। জেলা পরিষদ জিতাইছে, এমএলএ জিতাইছে। তৃণমূলক থাকার সময় গণতন্ত্র কান হরণ করার সময় মনে ছিল না? সিপিএম এর জনপ্রতিনিধি ভাঙিয়ে নিয়ে গেছিস, আজি যাচ্ছিস গণতন্ত্রের পাঠ পরিবার আমার। আমরা আর তোর কথা না শুনু মুরে শুভেন্দু। আমরা লাল ঝান্ডার মানছিলা আরো নয়া করিয়া বাংলা বাঁচানোর জন্য নামিছি। আমরা নয়া করিয়া বাংলা বাঁচানো। গোটা পশ্চিমবঙ্গ আমরা কি দেখি ধরছি, কি দেখি ধরছি? যে এদিকার মানসিগুলা নিজের হক অধিকারের কথা কবার চায়, কিন্তু ইমরে এমন একটা পরিস্থিতি তৈরি করি দেয়। কি কয়? কয় কি হিন্দু মুসলমান, তারপরে চলিয়ে এসে এককে টানে ইন্ডিয়া। কৃষক আমার উত্তরবঙ্গের মানুষরা কয় ভাগে ভাগ করে? আদিবাসী নেপালি, রাজবংশী কান্তাপুরি, দেশি ভাটিয়া। একে ভাঙিতে ভাঙিতে আমার শক্তি একে কমিয়ে শেষ হয়ে গেছে। তা মানসিকগুলো আমরা কবার চাই যে এইদিকার নরসের মুসলমান, এইদিকার আদিবাসী, এইদিকার রাজবংশী, এইদিকার কান্তাপুরি সবাইকে আরো একটি হওয়া হবে। ইমের বিরুদ্ধে লড়াই করে গেলে আলাদা আলাদা লড়াই করলে হবে না, একটি খুনে হয়ে লড়াই করা খাবে। আর আমরা যদি একটি হই, আমরা যদি একবার একটি হই না, টিকা সিল্লি পালাইতে এলা দিশা পাবে না, টিকা সিল্লি দিতে পালাইতে দিশা পাবে না। ভোটলুট করে যদি আইসে আমরা চাষাবাদ হালুয়ার ঘরের ছাওয়া আমরা ভুলি যাই নাই। যন্ত্র আছে, ট্রাক্টর আছে, তাই বলি কি হাল বোয়া ভুলি গেছি আমরা। হাল যারা বোয়াই সেটা কি লাগে? গরু ঘাও ধরাইতে হালুয়া পেন্টি লাগে, হালুয়া পেন্টি। তাই তৃণমূলক যদি লাইনদারি চান তাহলে 26-এর আগত বাড়ি বাড়ি হালুয়া পেন্টি বানান, বাড়ি বাড়ি এলাকার লাইনদারির গেলে হালুয়া পেন্টির দরকার আছে। তাই আমরা কবার চাই যে আমার নেতা নেত্রীগণ আছে, বিস্তারিত দেশ দুনিয়ার গল্প কথা কবে তোমার লাগ, কিন্তু আমার কথা এই বাংলা, এই উত্তর দিনাজপুর বাঁচবার পাবে আমরা যেন করিয়া সংগঠিত হইয়া এই যে আসছি, এবার সংগঠিত হইয়া বুথত যাওয়া খাবে, মানসির বাড়ি বাড়ি যায়া মানসিক কবা খাবে। ঐক্যবদ্ধ হও, বাংলা বাঁচাই, বাংলা রক্ষা করি। ইনকলাব জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।
এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড পলাশ দাস। আমাদের জেলার দায়িত্বে অনেকেই চেনেন, আমি পলাশ দাকে বলার জন্য অনুরোধ করছি। কমরেড সভাপতি, উপস্থিত কমরেডস এবং বন্ধুগণ, আপনারা এতক্ষণ যা শুনছেন আমাদের জীবনের কষ্ট যন্ত্রণা, সরকারের কাছে আমরা কি চাই সাধারণ মানুষ সেই সব, কিন্তু এই 1 মাস ধরে যা চলছে তার সাথে এটার কোনো মিল আছে? 1 মাস ধরে চলছে, আপনার পরিবারের সবাইকে নিয়ে আপনি এখানে থাকতে পারবেন কি পারবেন না তা ঠিক হবে। তার জন্য ফর্ম ধরিয়ে দিয়েছে সবাইকে, সেই ফর্ম ফিল করতে হবে। যদি লেখাপড়া অত না জানা লোক থাকে তাহলে খুঁজে বেড়াতে হচ্ছে কাকে দিয়ে এটা ফিল করানো যায়। আবার যাকে তাকে দিয়ে করালে হবে না, সে সাব ব্যাংকই লিখবে, ভুল লিখে দিল কিনা, তাহলে আমার নাম বাদ যাবে কিনা। লিখে যাও দিল, আবার দুজনকে জিজ্ঞেস করতে হয় দেখো তো ঠিক লিখেছে কিনা, যদি ভুল হয় তাহলে তো বাদ হয়ে গেলাম। এই লেখালেখি ছাড়া হচ্ছে যে বাবার নাম, মার নাম, নিজের নাম যদি না থাকে তারপরে ঠাকুরদা ঠাকুমা তার নাম। আমি হিসেব করে দেখলাম যে আজ থেকে 37 বছর আগের কাগজপত্রের হিসেব করছে। কত বন্যা হয়ে গেল, কত ঝড় গেল, যারা সাধারণ ঘরবাড়ি, বেড়া, টালি, টিন, মাটি, খড়, এই ধরনের যে বাড়িগুলো ছিল সেই বাড়িতে কাগজ কোথায় রাখবে? জঙ্গল থেকে যার জীবিকা হয়, নদী থেকে যার জীবিকা হয়, সে তো কাস্ট সার্টিফিকেটের খেয়াল রাখে না। ছেলে মেয়ে লেখাপড়া করবে, চাকরি বাকরি করবে, সেই পরিবারের কাস্ট সার্টিফিকেটের দরকার হয়। আগেকার দিনে তো এখানেও যতজন আছে তাদের কজনের আর বার্থ সার্টিফিকেট আছে? নেই বেশিরভাগ। তাহলে প্রমাণ করবে কি করে? যদি ওই ওপরের লিঙ্ক না থাকে, এখন তো সবই লিঙ্ক, তাহলে আধার কার্ডের সাথে ফোনের লিঙ্ক করো, রেশন কার্ডের সাথে ফোনের লিঙ্ক করো, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করো, তাই চলে না? চারিদিকে লিঙ্ক। এখন বলছে আপনার সাথে আপনার বাবার লিঙ্ক করুন, আপনার সাথে আপনার দাদুর লিঙ্ক করুন। আপনি বলে দাদা তাজ্জব ব্যাপার, দাদু ছিল বলে বাবা হয়েছে, বাবা ছিল বলে আমি হয়েছি, আবার লিঙ্ক কি দেখাতে হবে? কিন্তু নরেন্দ্র মোদীকে দেখাতে হবে। এখন এই সব লোক পড়লো তার বিপদে। আচ্ছা, এই বিপদে ফেললো বিজেপি। আপনার এই 1 মাসের কি অভিজ্ঞতা হলো? বিজেপি আপনার ফর্ম ফিল আপ করে দিয়েছে? একটা লোক বলুন দেখি কোন বিজেপির নেতা ফর্ম ফিল আপ করেছে? একটা লোক পেয়েছেন কোন জায়গায়? একটা লোক নেই। গোটা বাংলা জুড়ে একটা ফেরত পাঁচ পার্টি, যে পার্টিটা নেই সেই পার্টিটা টিভিতে আছে, রাজা উজির মারে প্রত্যেকদিন শুভেন্দু। আসলে ওটা তৃণমূলের লোক, যেমন মুকুল ছিল তৃণমূলের, শুভেন্দু হচ্ছে একটা ফার্স্ট ক্লাস তৃণমূলের লোক, দালাল। সেই দালালটা এখন রোজ বাজার গরম করছে আর সেটাকে টেলিভিশনওয়ালারা দেখাচ্ছে। আর এই যে তুফান মাস থেকে শুরু হয়েছে, বাংলাকে বাঁচানোর জন্য, বাংলার মানুষের জীবন জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, পরিষেবা তা বাঁচানোর জন্য, নারীর মান সম্ভ্রম বাঁচানোর জন্য, সেগুলো টিভিওয়ালারা দেখায় না। তাহলে এই চক্করের মধ্যে মানুষ যখন পড়লেন তখন দেখলেন কি বিজেপি সিএএ ক্যাম্প করে দিল। ও এসআইআর এর ফর্ম কোথাও ফিল আপ করলো না, মানুষের পাশে দাঁড়ালো না, বেশিরভাগ জায়গায় বিএলএ অব্দি দিল না। অনেক পঞ্চায়েতের মেম্বার আছে, অনেক এমএলএ আছে, এমপি আছে, তাহলে এরা হোমে লাগে না, চোখে লাগে না, এদের দিয়ে কি লাভ? সিএএ ক্যাম্প কেন করলো? ও প্রথমে বললো যে আসলে এসআইআর কেন করা হচ্ছে, মুসলমানকে টাইট দেবে বলে। সব রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলায় ছেড়ে গেছে, এই রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাদ দিতে হবে। তাহলে হিন্দু আর মুসলমানের মধ্যে আরো যাতে বিভেদ বিদ্বেষ তৈরি হয় তার জন্য প্রচার করলো। বিহারে তাই করেছিল। বিহারে যখন রেজাল্ট বেরোলো, সেই রেজাল্টে দেখা গেল 22 লাখ মারা গেছে, তারপরে নাম্বার 35 লাখ অন্য লাখ জায়গায় চলে গেছে, খুঁজে পাওয়া যায়নি, স্থানান্তরিত হয়ে গেছে, নাম্বার হয়ে গেল 57 লাখ। তারপরে 60 লাখ লোক ছিল যাদের অনেকবার নাম আছে, 64 লাখ, বাদ দিয়ে দিল 65 লাখ। ইলেকশন কমিশন বললো 1,20,000 ফর্ম আমরা ভালো করে দেখছি, কোথায় কি গলদ আছে। সাংবাদিকরা বললো তাহলে অনুপ্রবেশকারী। বিজেপি যেটা বললো যার কারণের জন্য আপনি এসআইআর করলেন, তো মাথা চুলকে বলছে না ওটা তো আমার কাছে জানা নেই। বাংলা বিহার না, বাংলা এখানে উদ্বাস্তু মানুষ। দেশ স্বাধীনতার সময়, দেশ ভাগ যখন হয়,
সেই থেকে আজ পর্যন্ত স্রোতের মতো মানুষ আসছেন। এখানে অসংখ্য মানুষ আছেন যারা দেখাতে পারবেন না। আমরা বললাম আপনি এসআইআর করছেন, এখানে মুসলমান খুব একটা বিপদে পড়বে না। গরিব মানুষ, গরিব হিন্দু, গরিব মুসলমান যা বিপদে পড়বার তা পড়বে। তাদের হাতে কাগজ নেই, লেখাপড়া কম জানেন, এই সমস্ত কাগজের মর্ম বস্তু কি তাও বোঝেন না, আর এমন জায়গায় তারা থাকেন, এমন তার জীবন, ওগুলো রাখবার কোনো বন্দোবস্ত নেই। এর বাইরে বিপুল অংশের তপশিলি জাতি উপজাতি বিপদে পড়বে। বিপদে পড়বে আমার মা বোনেরা, আমার মায়েরা, আমার কাকা কাকি জেঠি, এই এদের সময় যদি বাড়িতে লেখাপড়া শেখবার জন্য 3-4টে বাচ্চা ছেলে মেয়েকে পাঠানোর দরকার হতো, তাহলে দেখা যেত যে একটি মেয়ে হয়তো পেল, কিন্তু 5টা মেয়ে পেল না। অর্থাৎ এর আগের প্রজন্মে ছেলেদের শিক্ষার দিকটা ছিল বেশি, মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়াটাই ছিল রেওয়াজ। তাহলে এসে বলছে এখন বুঝলি আমারটা তো হয়ে যাবে, কিন্তু তোর বৌদিরটা তো হবে না। তাহলে আমার কাকিরটা কি হবে, জেঠিরটা কি হবে? তার তো স্কুল ফাইনাল অব্দি পড়েনি, কাগজ তো দেখাতে পারবে না। এদিকে তার বাবা মা বহুকাল আগে মারা গেছে, তাদের ডকুমেন্ট দেখানো যাবে না। আর ইলেকশন কমিশন বলে দিয়েছে দাদা, দিদি, মামা, কাকা, জ্যাঠা এসবও চলবে না। তাহলে চারিদিক থেকে আপনাকে মারবার বন্দোবস্ত করবে। এখন যখন দেখলো যে হিন্দু বিপদে পড়ে যাচ্ছে, তার মধ্যে বিরাট অংশ হচ্ছে উদ্বাস্তু, তার মধ্যে নমশূদ্র মতুয়া অনশন করছে, কলকাতায় মিছিল করছে, ইলেকশন কমিশনে চলে যাচ্ছে মতুয়ারা, যে আমাদের কি হবে। এখন যখন বিজেপি বুঝলো যে এখানে বাংলায় ও হিন্দুদেরই বেশি ক্ষতি করলো, সেই হিন্দুরা ওর বিরুদ্ধে যাবে, তাহলে তো সবই গেল। তার জন্য সিএএ খুললো। আমরা ইলেকশন কমিশন মিটিং দেখেছে, কলকাতায় মিটিং এ গেছি, তৃণমূলের বড় নেতা ববি হাকিম ছিল সেই মিটিং এ। তো সেই মিটিং এ বললেন, সিইও বলছেন, সার্কুলার দিয়েছেন, 11খানা ডকুমেন্ট আছে, এত তারিখে জন্মালে এই ডকুমেন্ট, এত তারিখে জন্মালে এই ডকুমেন্ট, বাবা অথবা মা, তারপর 2004-এর পরে জন্মালে বাবা মা সমেত নিজের ডকুমেন্ট। এখন আপনার তো 11খানা লেখা আছে, আর সবার হাতে যেটা আছে সেটা আধার কার্ড। আপনি ফোনে সিম তুলতে গেলেও আধার কার্ড, ছেলে মেয়েকে ভর্তি করতে গেলে আধার কার্ড, প্রকল্প পাবেন তার জন্য আধার কার্ড, সব জায়গায় আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যান আধার কার্ড। আপনি তো সেই আধার কার্ড বললেন পরিচিতি ছাড়া কিছু না, তাহলে এটা না ফালতু। তা আপনি কি 13 নম্বর 14 নম্বর কিছু লিখবেন? তাহলে মানে এখন আমরা 12টা তো আছে, তারপরে 13 নম্বর 14 নম্বর কিছু লিখবেন না? বলুন কেন বলছেন? বললো কেন আরএসএস আর বিজেপি ক্যাম্প করেছে সিএ, ওখানে নাকি হিন্দু যারা বাদ যাবে আবেদন করে দিলে রসিদ দেখালে নাম উঠিয়ে দেবে। তবে এরকম হয় নাকি? তাহলে ইলেকশন কমিশনের দায়িত্ব বর্তায় হচ্ছে বিজেপি আরএসএস এর নামে এফআইআর করা, সব সাংবাদিকদের ডেকে বলা যে এরা অত্যন্ত অন্যায় করছে, প্রতারণা করছে, মানুষকে বিপদে ফেলে তাকে আবার প্রতারণা করছে। আপনি তো তৃণমূলের দুর্নীতির রাজত্বে বাস করেন। এখানকার এমএলএ এর বউয়ের কেচ্ছা শুনলেন যে একবার ওবিসি হয়, একবার এসসি হয়, এরপরের বার আবার কি হবে দেখবেন এসটিও হয়ে যেতে পারে। তাহলে কখনো এসসি, কখনো এসটি, কখনো ওবিসি, কত জালিয়াত এরা। ব্যক্তিগত জীবনেও জালিয়াতি করতে কোনো অসুবিধা নেই। গরু, কয়লা, বালি, নিয়োগ, শিক্ষক, এইসব আপনারা দেখছেন। আচ্ছা বিজেপি কি পার্টি? বিজেপি ভালো পার্টি। এই মতুয়াদেরকে কার্ড দিল, বললো যে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, একটা হিন্দু কার্ড আমরা দিচ্ছি। তো বিজেপির হিন্দু কার্ড নিয়ে পরিযায়ী শ্রমিক বাইরে গেছে, আর খাবার করে ধরে নিয়েছে বিজেপিরই পুলিশ। বলে ওই হিসাবে হিন্দু কার্ড দেখালে তো হবে না, 80 টাকা করে নিয়ে নিয়েছে। এরপরে বললো মতুয়া কার্ড দেবো, দিয়ে দিল মতুয়া কার্ড। সেই মতুয়া কার্ড নিয়ে যারা যাচ্ছে তারা বিপদে পড়ে যাচ্ছে। এখন সিএ এর আবেদন করতে গেলেও বিজেপিকে টাকা দিতে হচ্ছে। আমি বলছি এটা আরেকটা স্ক্যাম। এই যে যা তৃণমূলের রাজত্বের দুর্নীতি দেখেন, কেলেঙ্কারি দেখেন, বিজেপি এই সময়ে এই তাদের যে বিভাজনমূলক রাজনীতি, তাতে হিন্দু লোককে এককাট্টা করবার জন্য সেই লোকের ঘাড়েও পা রেখে তার গলাতে পা দিয়ে তার থেকে টাকা তুলে নেওয়ার বন্দোবস্ত বিজেপি করলো। তাহলে এই দুই দলের হাত থেকে আপনি যদি বাংলাকে না বাঁচান, তাহলে বাংলা শিক্ষা বাঁচবে কি করে? এখন প্রাইমারি স্কুলকে বলে লোক তো মিড ডে মিল স্কুল। আমি দেখলাম যে গাড়ি চালায় গ্রামের ছেলে, একটা নাম বললো, বাচ্চাকে ভর্তি করেছে ইংরেজি নাম। তাহলে তোমার ধারে কাছে কোনো বাংলা স্কুল নেই,
প্রাইমারি স্কুল ভর্তি করোনি সেখানে? তখন বলছে না ওখানে করেছি তো। আমার তাহলে তুমি যে ইংরেজি নাম বললে, বললো সপ্তাহে 2 দিন বাংলাটায় যায় আর বাকি দিনগুলো ইংরেজিটায় যায়। আমি মানেটা কি? বললো ওটার মধ্যে ঢুকিয়ে রাখলাম যে তো পোর্টালে উঠতে থাকবে একবারে ওপর পর্যন্ত উঠে যাবে, যদি আমার টানতে না পারি তাহলে ওটা দিয়ে যাবে। আর প্রাইমারি স্কুলে তো পড়াশোনা হয় না, তার জন্য আমি ওইটাই দিয়েছি। তাহলে গ্রামে সরকারি প্রাইমারি এডুকেশন, সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল তাকে লাটে তুলে দিয়েছে। একটা জায়গায় 2600 ছাত্রছাত্রী পড়ে, সেখানে টিচারের সংখ্যা বলে 9 জন, তার মধ্যে আবার 4 জন প্যারা টিচার। ওই স্কুল চলবে কি করে? আপনার এখানে এসএসকে এমএসকে সব লাটে উঠে গেছে, এখানে আইসিডিএস প্রকল্প লাটে উঠে গিয়েছে। তাকে টিকিয়ে রাখবার কোনো বন্দোবস্ত তৃণমূল করে না, পেছন থেকে বিজেপি, তাদেরও কোনো দায় এখন আর নেই। এদিকে আরএসএস এর স্কুল বাড়ছে, এই টিএমসি বিজেপি দুজনে মিলে এই কাজ করছে। আর পরের দিকে যদি যান, কলেজে 4 বছর লাগবে কলেজে। এখন আর কলেজে ভর্তি হচ্ছে না ছেলেপেলে, সরকারি কলেজ। তারা চলে যাচ্ছে অ্যাডামাস, জেআইএস, কিংস্টন, ব্রেনওয়্যার, এই ধরনের সমস্ত ইনস্টিটিউট। একটু গ্রামের দিকে বড় বড় জমি নিয়ে তারা তৈরি করছে, কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে, হাজার হাজার ছেলে মেয়ে টাকা সেখানে পড়ছে। এ তো ভোটই দেবে 7,66,00,000 নাম ছিল, এই যেটা নিয়ে এখন চর্চা চলছে। তাহলে কত মানুষ বাস করে? 9.5 কোটি 10 কোটি মানুষ বাস করে এখানে। কি পরিমাণ ছেলে মেয়ে, তাদেরকে উন্নত শিক্ষা দিতে হবে। সবার হাতে হাতে এখন মোবাইল ফোন, আর মুখে চলে এসছে ভাষা এআই। একটা ছবি দেখে বললো এআই করে দিয়েছে। এআই কথা বলিয়ে দিতে পারে, এআই একটা ভিডিও তৈরি করে দিতে পারে। আচ্ছা, আজকের দিনের উন্নত জীবন শিক্ষা ছাড়া হবে? সাধারণভাবে একটা মানুষ জীবন চালাতে পারবে না যদি শিক্ষা না থাকে। তাহলে কলেজ শিক্ষা, যাদের টাকা আছে 6 লাখ থেকে 20 লাখ, তারা এই সমস্ত প্রাইভেট কলেজগুলোতে পড়তে পারবে। আর এলেবেলে হয়ে গেছে সরকারি শিক্ষা, সে রায়গঞ্জের কলেজই হোক বা অন্য জায়গার কলেজই হোক। তাহলে এটাকে এমন ভাবে দুর্বল করে দিয়েছে, আর ছেলেমেয়েরা বুঝছে আমি এখান থেকে পাস করে বেরোনোর পর কি করব। আচ্ছা, কাজটা কি আছে বলেন তো? এখানে 18 থেকে 40 বছরের ছেলেমেয়েরা কি কাজ করে? একটা বিরাট অংশ এই জেলা থেকে চলে যায় পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে। কেউ ক্ষেতের কাজ করে, কেউ রাস্তাঘাট, ব্রিজ, বাড়ি, নির্মাণ শ্রমিকের কাজ করে, রাজমিস্ত্রির কাজ, যোগানদারের কাজ করে, কেউ বা জরিতে কাজ করে, অন্য জায়গায় কাজ করে। এখানে যারা থেকে গেল, কিছু লোক আছে কৃষির কাজের সাথে যুক্ত আছে, আর অপুরন্ত টোটো নেমে গেছে বাজারে। আর কিছু নেই, 1 লাখ টাকা 1.25 লাখ টাকা খরচা করে টোটো চালাচ্ছে। শহরের দিকে গিগ ওয়ার্কার্স বলে, লোকের বাড়িতে বাইকে করে গিয়ে খাবার দিয়ে আসছে, সারা রাত ধরে চলে। তারপরে বাইকের সবারই তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। কমপক্ষে দিনে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা কাজ করতে হবে যদি 14,000 15,000 টাকা রোজগার করতে হয়। এখানে চা বাগানের শ্রমিক, ফটোগ্রাফি ভিউ উঠে গেছে। এটা এরকম কেন হচ্ছে? হ্যালো, এরকম কেন ক্যামেরা লেন্স হয়? ম্যানুয়ালে বললে কি হতো? ম্যানুয়ালে বললাম বলে আমার নাম্বারটা খুললি ম্যানুয়ালে বলছি ওরা আমার
হয়ে গেছে দাদা বসো দাদা বসো না তুমি একদম বসো না তুমি একবার উঠে যাও না বলে দর্শকদের দেখাতে পারবে হ্যালো, আমরা যে কথা বলছিলাম তা হলো যে কাজ নেই, তার ফলে অনেক শিক্ষিত ছেলে মেয়েদেরকেও এই ধরনের পেশার সাথে যুক্ত হতে হচ্ছে। তাহলে কেন কলেজে পড়বে? টোটো চালাতে গেলে কি কলেজে পড়তে পড়ার শিক্ষা লাগে? আর যখন কিছু নেই তখন তা আপনি বাইরে দেখুন, একটু দূরে দূরে গেলে ডিয়ার লটারির দোকান, ব্যবসা বাণিজ্য মানে এখন এসে দাঁড়িয়েছে ডিয়ার লটারির দোকান। এখানে আবার ডিয়ার লটারির দোকানে এমএলএ এর কল্যাণে ডুপ্লিকেট ডিয়ার লটারির ব্যবসা চলছে রংডবি। আমি আমার জেলায় দেখেছি যে তৃণমূলের এক একটা নেতা 7টা 8টা করে টোটো নামিয়েছে। আমাদের সিআইটিইউ কে আন্দোলন করে বলতে হচ্ছে ডিএম এর কাছে গিয়ে যে এটা চলতে পারে না, যা যে চালাবে অটো টোটো তার হতে হবে। তাহলে গরিব মানুষ যার টোটো কেনবার ক্ষমতা নেই কি হবে? সরকারকে দায়িত্ব নিতে হবে, বিডিওকে দায়িত্ব নিতে হবে যে এক এক লোন পাইয়ে দেওয়া, সরকার দায়িত্ব নেবে আর ওই ইএমআই দেবে। মাইক্রো ফিন্যান্সিং আমাদের মেয়েদেরকে কিভাবে আস্তে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। খাও আর না খাও সুদ দিতে হবে, আর সুদের টাকা উসুল করবার জন্য এদের পেছনেও তৃণমূল গিয়ে দাঁড়াচ্ছে। এই মানুষকে বাঁচাতে হবে। 6 থেকে 7 কোন মহিলা আজকের দিনে নিরাপদ নয়। আপনি দেখেছেন যে আজকের হসপিটালে কি হলো? সে তো ওখানকার ডাক্তার, সেই হসপিটালের মধ্যে যদি তাকে রেপ করে খুন করে দেওয়া হয় আর তারপরে অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার বাইরে সিবিআই কিচ্ছু বার করতে পারলো না। সব কটা চোর যারা জেলখানাতে ছিল সব বেরিয়ে এসছে। দেখুন বান্ধবী সহ পার্থ চ্যাটার্জি অত বড় চেহারা নিয়ে কি সুন্দর বসে আছে, বড় বড় ফুলের মালা পরে পরে আবার হয়তো এমএলএ হবে। তাহলে মানুষকে এই বাংলা দেখতে হচ্ছে। এটা ছিল না, এরকম বাংলা ছিল না। তাহলে একে রক্ষা করতে হবে, এই অবস্থা থেকে বার করে নিয়ে আসতে হবে, তার জন্য লড়তে হবে। কেউ কেউ মনে করেন যে সিপিএম এর শক্তি কমে গেছে। সিপিএম পারবে না। কে পারবে? বিজেপি পারবে। আচ্ছা 6 মাস 7 মাস বাদে ভোট তো, তাহলে 6 মাস বাদে ভোট বাংলাতে বিজেপি আসতে চায়। আমি বলছি বিজেপি আসতে চায় না। আপনি ভাবলে কি লাভ? বিজেপি তো চায় না আসতে, আর আপনি বিজেপিকে দিয়ে মনে করছেন তৃণমূলকে হারাবেন। হয় নাকি তা? যদি বিজেপি ক্ষমতায় আসতে চাইতো তাহলে গোটা দেশ জুড়ে বাঙালিদের উপর অত্যাচার করতো। আমি দিল্লিতে দেখেছি পকেটে আধার কার্ড নিয়ে আমার এক পরিচিত লোক, বললাম কি হলো আধার কার্ড নিয়ে কোথায় যাচ্ছ? পকেট থেকে বেরিয়ে আছে, আধার কার্ড তো লম্বা হয়। তখন বললো ভাই দিল্লি আধার কার্ড নিয়ে যাচ্ছি, বাংলায় কথা বলি তো বেরিয়ে যায় মুখ দিয়ে। আশেপাশের লোকজন দেখবার পরে তারপর কোথা থেকে পুলিশ চলে এসে বলবে তুমি বাংলায় কথা বললো, বাংলাদেশি লোক আছে, তোমাকে পাঠিয়ে দেবো বাংলাদেশ। তা আমায় প্রমাণ করতে হয় যে না আমি বাংলাদেশের লোক না, আমি এখানকার লোক, এর জন্য নিয়ে যাচ্ছি। পৃথিবীর যেখানে বাঙালি আছে তারা বিজেপি নামক পার্টিটাকে দেখছে সে বাংলার সংস্কৃতির বিরুদ্ধে,
রবীন্দ্রনাথের গান গাইলে জেলে ভরে দেয়, বাঙালিদের হেনস্থা করছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। এসআইআর এ অসংখ্য মানুষ এই বিপদের মধ্যে পড়বে। সব মিলিয়ে বাংলা বিরোধী তকমা বিজেপির গায়ে লাগতো না, যদিও 6 মাস বাদে সত্যি সত্যি ভোটে জিতে সরকারে আসতে চাইতো, তাহলে রবীন্দ্রনাথের জয় জয় করতো। ও এখানে বেশি রাম বেশি হনুমান বলতো না, এখানে কালী দুর্গা এগুলো বলতো, এখানে হিন্দি বেশি বলতো না, এখানে বাংলা বাঙালি এগুলো বেশি বলতো। আসলে বিজেপিকে এনেছে তৃণমূল। 16 সালের ভোটে আমরা ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলেছিলাম। বাম আর কংগ্রেস মিলে ভোট পেয়েছিল 39%, আর তৃণমূল পেয়েছিল 44, 5 ডিফারেন্স ছিল। 16 সালের পরে 21 সাল 5 বছর মানে আরো চুরি, আরো দুর্নীতি, আরো খুন, আরো ধর্ষণ, আরো মানুষ বিজেপির তৃণমূলের বিরুদ্ধে যাওয়া। তাহলে তৃণমূলকে টিকে থাকতে গেলে ওই যে 39 ওর বিপদ, এই 39কে ভেঙে 2 টুকরো করতে হবে। কি করে সম্ভব? হিন্দু মুসলমানে ভাগ করো, আর এমন একটা পার্টিকে সামনে নিয়ে আসো যাতে হিন্দু মুসলমানে ভাগ করে এইরকম একটা রাজপাট চালানো যায়। বিজেপির আগমন হচ্ছে এই কারণে। এই কারণে আপনি তৃণমূলকে হারাতে গেলে বিজেপি আপনার পছন্দ হতে পারে না, বিজেপিকে দিয়ে পারবেন না তৃণমূলকে হারাতে। আবার একইভাবে যে মানুষকে বিজেপির ভয় দেখানো হচ্ছে, এটা আজীবন দেখানো হবে, কারণ এইটা দেখানো হলে একাংশের ভোট তৃণমূল পাবে। তাহলে আমরা বাংলাকে বাঁচাতে যদি হয়, তাহলে এই 2 সাপদের বিরুদ্ধে সমস্ত মানুষকে এক জায়গায় আনতে হবে। আমাদের জীবন জীবিকা রুটি রুজি সেই সমস্যাগুলোকে সামনে নিয়ে আসতে হবে। আর এই কারণের জন্যই বাংলা বাঁচাও যাত্রা তুফানগঞ্জ থেকে কামারহাটি পর্যন্ত বিস্তীর্ণ শহর গ্রাম শহরতলি নানান অংশের মানুষের অভিজ্ঞতা, তাদের সঙ্গে আলাপচারিতা, তাদের কষ্ট যন্ত্রণা বুঝে সেটাকে আন্দোলনে দিন বদলের লড়াইয়ে কিভাবে যুক্ত করা যায় সেই বার্তা নিয়েই এই যাত্রা হচ্ছে। আপনারা আজকে এই যাত্রাতে যারা অংশ নিলেন এলেন তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। আচ্ছা বন্ধুগণ, সময় আমরা সকাল থেকে অপেক্ষা করছি, আর ভেলে দিন থেকে বলছি যে মীনাক্ষী মীনাক্ষী মীনাক্ষী, হ্যাঁ, তো আর অপেক্ষা করা যাবে না। কমরেড মীনাক্ষী তোমার লিখে তারা বক্তব্য রাখবে, আমি অনুরোধ করছি কমরেড মীনাক্ষীকে বক্তব্য রাখবে। সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতারা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। লাল ঝান্ডার নেতৃত্বে সিপিআইএম পার্টির ডাকে মাঠে কাদা কাজ পড়ে আছে, দুপুর 1টা বেজেছে। ওখানে আমার ভাই ওখানের ভাইদেরকে বলছে এবার চল খিদে পেয়েছে, তাই না রে? একটু আগে বলছিল না, এই গোটা দিনটাতে কাজের মরশুমে সকালের দিকে এই সময় এই অবেলাতে আপনারা যারা আমাদের এই বাংলা বাঁচাও যাত্রাতে আমাদের মানে সিপিআইএম এর শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য সিপিআইএম এর নেতৃত্বে লাল ঝান্ডার নেতৃত্বে গরিব মানুষের বাংলাকে বাঁচানোর জন্য যে লড়াই, সেই লড়াইয়ে যারা সামিল হয়েছেন আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা লাল সালাম জানাচ্ছি। গত পরশুদিন এই সাউন্ড কমিয়ে দিতে হবে তাহলে ঠিক হয়ে যাবে। গত পরশুদিনকে আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা কোচবিहार तूफानगंज शुरू হয়েছে। अभी और कुछ दिन चलेगा। दिसंबर का महीना में 17 तारीख को कामारहाटी उत्तर 24 परगना वहां पर जाकर ये यात्रा खत्म होगी, लेकिन बांग्ला बचाने का लड़ाई खत्म नहीं होगा। এই লড়াইটা আমাদেরকে করতে হবে। আমরা অনেকের কথা বলছি, অনেকে সবার কথা বলছি, কিন্তু করণদিঘি বিধানসভার মধ্যে এই উত্তর দিনাজপুরের এই ইসলামপুর সাব ডিভিশনের এই ডালখোলার পাশে এই করণদিঘির বাড়িতে বাড়িতে কি কথা আছে, কি গল্প আছে, কি গল্প আছে
सबका बात सब कोई बोलता है, नेता का बात, मंत्री का बात, मिनिस्टर का बात, प्रधानमंत्री, चीफ मिनिस्टर, जाल सर्टिफिकेट वाला एमएलए, तार बहू, तार बच्चा। हमको तो सुनने में यहाँ तक आया कि कोरंदगी में जो महिला कॉलेज बनाने का बात था, वहाँ पर दुटो बेनामे मদের দোকান তৈরি হয়েছে। শুনতে পাচ্ছি নাকি মদের দোকানের মালিক বোধহয় এমএলএ সাহেব। ভুল বলিনি তো? বলিনি তো ভুল? घर घर का बात, हर घर का रसोई का बात, हर घर का चूल्हा चौकी का बात, प्रत्येकटा घरेर उठोनेर कथा सब কিছু যেন এই ধোলাতে ধুলোতে ধোঁয়াতে সব আলাদা হয়ে যাচ্ছে। করণদিঘির ঘরে ঘরে বিড়ি শ্রমিকরা বিড়ি বাঁধছেন পাতাতে, আর বিড়ি বাঁধতে বাঁধতে অসুস্থ হচ্ছেন। বিড়ি বেঁধে নিয়ে তার মিনিমাম ওয়েজ টুকু, তার ন্যূনতম যে পয়সাটা, ওই পয়সাটাও বিড়ির মালিকদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। কোন পুছেগা সওয়াল? কোন? যাদেরকে ভোট দিয়ে রাজ্যের মানুষ, করণদিঘির মানুষ, এই গোটা ইসলামপুর সাব ডিভিশন, উত্তর দিনাজপুরের মানুষেরা ভোট দিয়ে জিতিয়েছে যে আমার পেটের ভাত আর হাতে আমার কাজের মজুরি না পেলে তুমি তোমার কথা বিধানসভাতেও বলবে, করণদিঘিতেও বলবে। চুপ क्यों है यहाँ का विधानसभा का एमएलए যে কেন বিড়ি শ্রমিকরা তারা তাদের ন্যূনতম মজুরিটুকু পাচ্ছে না? প্রমাণিত একটা বিড়ি শ্রমিকদের জন্য, বিড়ি তৈরি করা লোকগুলোর জন্য একটা হসপিটাল ছিল, স্বাস্থ্য কেন্দ্র ছিল, তাই না? নেই? ছিল কিনা? আছে? কেন বিড়ি শ্রমিক নেই? এই গোটা এই এলাকাতে বিড়ি শ্রমিক গুলো নেই, তাহলে বিড়ি শ্রমিক আছে, তাদের পয়সা নেই, অথচ তামাকে তাদের রোগ আছে, তাহলে হসপিটাল কো কিসকা বাপ का सिल में ये এই শখটা তাদের মধ্যে হলো যে এই হসপিটালটা বন্ধ করে দাও। হসপিটাল তো প্রচুর হচ্ছে, কিন্তু যেখানে বিড়ি শ্রমিকদেরকে সুরক্ষিত করার, তাদেরকে সুরক্ষা দেওয়ার, তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার, তাদের জন্য হসপিটালটা বন্ধ হয়ে গেল। এই বিড়ি শ্রমিকদের হসপিটালটা না বাঁচলে করণদিঘি বাঁচবে, আর করণদিঘি না বাঁচলে বাংলা বাঁচবে। করণদিঘি বিধানসভাতে এই সামনের ভোটে লাল ঝান্ডা আপনাদেরকে কথা দিচ্ছে, বিড়ি শ্রমিকদের জন্য এই হসপিটাল ফিরে খুলবে লাল ঝান্ডা, আর তার জন্য আপনাদেরকে সাথে চাই। বিড়ি শ্রমিকের মায়েরা বাচ্চাগুলোকে সকালবেলায় উঠে চান করিয়ে, লেখাপড়া করিয়ে, ভাত খাইয়ে, দুটো চুল বেঁধে দিয়ে, বিনুনি বেঁধে দিয়ে বলছে চলে যা স্কুলে। রসাখাওয়া একটা জুনিয়র হাই স্কুল আছে না মেয়েদের, কি আছে তো? कितना बच्ची पढ़ती है वहाँ पर? 200টা। কোন পার্মানেন্ট টিচার আছে? নেই। ছেড়ে দিন। পয়টির স্কুলটা লাল ঝান্ডার সময় তৈরি করা, ওই পয়টির স্কুলটাতে 2500 স্টুডেন্ট আছে, আর দিদিমণি মাস্টার মাত্র 16 জন। রসাখাওয়া এই যে হাই স্কুলটা আছে, সেখানে কত বাচ্চা পড়ছে? 5670 জন। কয়টা মাস্টার দিদিমণি আছে? মাত্র 13টা আছে। বাচ্চাগুলোকে তো মারা পড়তে পাঠাচ্ছে। টোটো চালাক, রেগাতে মজুরি পাক আর না পাক, বিড়ি বেঁধে কাস্তে কাস্তে মরে যাক, পড়ে যায় শ্রমিক হবার আগে, তাও বাচ্চাগুলোকে তো পড়তে পাঠাচ্ছে স্কুলে। কিন্তু বাচ্চাগুলো স্কুলে গিয়ে পড়তে গিয়ে বেঞ্চিতে বসে দেখছে পড়াশোনা ভালো করে হচ্ছে না। ওইটি স্কুলটাতে যদি বিজ্ঞানের, ভূগোলের পড়ানোর সাবজেক্ট গুলো যদি উঠে যায়, এই দীর্ঘ 15টা বছরে আর একটা স্কুল করতে পারেনি। কিন্তু এই গোটা পশ্চিমবঙ্গে এই পৈটির মতন, এই জুনিয়র যে গার্লস হাই স্কুলটা আছে সেইটার মতো, রসাখাওয়া এই হাই স্কুলটার মতন এই স্কুলগুলোকে ধুঁকতে ছেড়ে দিয়েছে পশ্চিম बंगाल की सरकार। 8322 स्कूल का गेट में ताला, আর এই স্কুলগুলোকে, আর এই জুনিয়র
যে গার্লস স্কুলটা আছে এগুলোর গেটে যদি তালা দিয়ে দেয়, করণদিঘি বাঁচবে না। বাঁচাতে হবে করণদিঘি। লিচু চাষ করছেন, আম চাষ করছেন, সবজি চাষ করছেন, ঘাম ফেলছেন, মাঠে খাচ্ছেন, তবে গিয়ে হচ্ছে। কিন্তু করণদিঘিতে গোডাউন গুলোতে এই আম রাখার, এই লিচু রাখার, এই সবজি রাখার কোনো गोडाउन আছে, কোনো गुदाम घर আছে? पिछले हफ्ते इस पश्चिम बंगाल का सरकार ममता बनर्जी एक नोटिस जारी किए हैं। তার কর্মীদেরকে আমরা জিজ্ঞেস করতে চাইছি, তার কর্মীদেরকে যারা পঞ্চায়েতের ভোটে ভোট লুট করেছিলেন, যারা আমাদের কমরেডদেরকে এলাকা ছাড়া করেছেন, যারা আমাদের কমরেডদেরকে মেরেছেন, পিটিয়েছেন, মিথ্যা কেসে জড়িয়ে দিয়েছেন, আমরা সেই তৃণমূল বাড়ির চাষি কর্মীদেরকে জিজ্ঞেস করছি, কেমন লাগছে দাদা 14 টাকার গোডাউনের ভাড়াটা এখন 22 টাকা বেড়ে যাওয়াতে গায়ে চুলকানি হচ্ছে? যদি চুলকানি হয়, লাল ঝান্ডা বুটকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে, কথা দিচ্ছে, আর লাল ঝান্ডা जो वायदा करता है वो रखता है। আমরা বলছি এই করণদিঘির মাটিতে বিভিন্ন শাকসবজি একসাথে রাখার মতো আমরা গোডাউন বানানোর জন্য আপনাদেরকে সাথে রেখে কাজ করব। তাই তবে গিয়ে এই করণদিঘি বাঁচবে, নইলে করণদিঘি বাঁচবে না। বাংলা হাওয়াতে বাঁচবে না, বাংলা ভাষণে বাঁচবে না, বাংলা ভোটের সময় মারামারিতে বাঁচবে না। বাংলা বাঁচবে যখন বাংলার মাটিতে বাংলার মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে। স্কুল বন্ধ, হেলথ সেন্টার নেই, বিডি শ্রমিকদের মজুরি নেই, চাষিরা নিজেদের ফসল রাখতে পারছে না, অভাবে বিক্রি করে ফেলছে। সেই বাড়ির মেয়েরা গোটা উত্তর দিনাজপুর জুড়ে, গোটা উত্তরের রাজ্য থেকে ও রাজ্য প্রথম 10 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস বাড়িতে ফোন আসছে, তারপরে একদিন আর ফোন আসছে না। বাপ মা ফোন করছে, ফোনে পাওয়া যাচ্ছে না। 6 মাস আগে তো নিজের ইচ্ছেই বাড়ি থেকে বেরিয়েছিল মেয়েটা, বাপকে সাহায্য করতে হবে, মায়ের রোগের জন্য, ট্রিটমেন্টের জন্য পয়সা জোগাড় করতে হবে। সেই মেয়েটা আজকে পাচার হয়ে গেল। 6 মাস পরে সেই মেয়েটার আর কোনো ফোন নাই। এবারে পুলিশের কাছে যখন সে এফআইআর করতে যাচ্ছে, তখন পুলিশ বলছে দেখো কার সঙ্গে পালিয়ে গেছে। মা বাপ বলছে আমার মেয়েটাকে খুঁজে দিন। বলছে যখন বেরিয়েছিল তখন তো বলনি এসে। মেয়েটা যদি কোথাও রেপ হচ্ছে, পুলিশকে যদি বলছে আমার মেয়েটা রেপ হয়ে গেল, বলছে থানার বাইরে বড়তলে গিয়ে ফয়সালা করে নাও রেপিস্টের সঙ্গে। সেই মেয়েটা যদি পাচার না হচ্ছে, পশ্চিমবঙ্গে থেকে যাচ্ছে, সেই মেয়েটার আন্ডারে যে বিয়ে হয়ে যাচ্ছে 18 বছরের নিচে, পেট পুরে খাবার নাই, শরীরে রক্ত নাই, সেই মেয়েটা বয়সের আগেই মা হয়ে যাচ্ছে। আইসিডিএস সেন্টার থেকে সিডিপিওরা এসে গায়ে গায়ে ঘুরে নিয়ে তাকে একটু ভাতের উপরে ডাল, ডালের উপরে সয়াবিন, সয়াবিনের উপরে একটা ডিম সেদ্ধ। मिस्टर इंडिया का जैसा है खाना, थाली तो है लेकिन खाना नहीं है, गायब है। বাঁচতে পারবে এই পশ্চিমবঙ্গের মায়েরা? বুকে দুধ হচ্ছে না, শরীরে রক্ত হচ্ছে না, চোখ খারাপ হয়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, নখের কোণগুলো ছিঁড়ে যাচ্ছে, বাচ্চা হতে গিয়ে মরে যাচ্ছে, যে বাচ্চাটা হচ্ছে সেই বাচ্চাটাও মরে যাচ্ছে। 35 বছরের পরে প্রতি সপ্তাহে হসপিটালে গিয়ে 2-3 বার করে তাদেরকে ব্লাড নিতে হচ্ছে। কেন না? ডাক্তার বলে দিয়েছে শরীরে হিমোগ্লোবিন কম আছে। বাঁচবে পশ্চিমবঙ্গ? আমাদের মাগুলো যদি না বাঁচে, আমাদের মেয়েগুলো যদি না বাঁচে। लाल झंडे का सरकार था पश्चिम बंगाल में। মেয়েদের স্কুলে ভর্তি বেড়েছিল, মেয়েদের চাকরি করা বেড়েছিল, মেয়েদের শরীরে পুষ্টির পরিমাণ সেটা বেড়েছিল, মেয়েদের বাচ্চা হতে গিয়ে শিশু মৃত্যু কমেছিল, মেয়েদের সব থেকে বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকা রেট বেড়েছিল। আর আজ इस पूरा पश्चिम बंगाल में পলাশদা বলছিল যে এমএলএ, তৃণমূলের নেতা, মন্ত্রী এরা সব দালালে পরিণত হয়েছে। बस सिर्फ इसी काम के लिए दलाल नहीं है ये सरकार, ये पश्चिम बंगाल का लड़कियों का, माँ का इज्जत का दाम भी लगाता है, तब भी ये दलाल कहलाते हैं। আমরা তৃণমূলের কর্মীদের কাছে প্রশ্ন করতে চাইছি,
ও বাড়ির ছেলে মেয়েগুলো যখন কাজ পাচ্ছে না বাইরের পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে। আজ করণদিঘির প্রত্যেকটা বাড়িতে গেলে গাঁগুলো ঘুরলে, হ্যাঁ গো তোমাদের ছেলেটা কই, না বাইরের রাজ্যে আছে, ফোন নাম্বার বাইরের রাজ্যে, কে আছে বাড়িতে, না বাড়িতে সেই মেয়েটা আছে। পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে পড়ে আছে, কি খাচ্ছে, কি কাজ পাচ্ছে, কি ট্রিটমেন্ট পাচ্ছে। छात्र जुबो एसएफआई डीवाईएफआई सीआई2 बैठे हैं यहाँ पर, সপ্তাহে 4টা দিন শুধু তাদেরকে ব্যস্ত থাকতে হয় বাইরের রাজ্যে মরে যাওয়া পরিযায়ী শ্রমিককে কফিন বন্দি করে নিজের বাড়িতে ফেরানোর জন্য। বাঁচবে পশ্চিমবঙ্গ? अरे वही लड़का तो बाहर का राज्य में जब जाते हैं 20,000 कमाते हैं, 5,000 वहाँ खर्च करते हैं, 15,000 जब করণদিঘি भेजते हैं তবে গিয়ে করণদিঘির বাজারে ওই 15,000 টাকাটা ঘোরে চালের দোকানে, ডালের দোকানে, আটার দোকানে, তেলের দোকানে, তবে গিয়ে করণদিঘির বাজারে জান আছে। আর তবে গিয়ে করণদিঘি থেকে পশ্চিমবঙ্গের সরকার সে ট্যাক্সের পয়সা পায়। আমাদের বাড়ির ছেলেগুলো রোজগারের টাকা যদি সরকার ভোগ করতে পারে, তাহলে আমাদের বাড়ির ছেলেগুলো যেগুলো বাইরের রাজ্যে পড়ে আছে তাদেরকে একটা স্বাস্থ্যের কার্ড দিতে পারে না? যে এখানেও স্বাস্থ্য সাথী আছে, তোমাকেও একটা স্বাস্থ্যের কার্ড দিচ্ছি, তোমার রোগ জ্বর জ্বালা, পা ভেঙে যাওয়া, হাত ভেঙে যাওয়া, অ্যাক্সিডেন্ট যা হবে বাইরের রাজ্যে তুমি ট্রিটমেন্ট করাবে, পয়সা আমি দেব। বাদ বলনে কা মুরদ নেই হ্যায়। কেন না? যখন আরজি করে আমরা দেখলাম যে এত বড় স্বাস্থ্যের দুর্নীতি, তখন দেখা গেল যে এরা শুধুমাত্র মানুষকে পরিষেবা দেয়নি, এরা ওষুধ বেচে দিয়েছে, বেড বেচে দিয়েছে, এরা রক্ত বেচে দিয়েছে, यहाँ तक जिंदा लाश जो वहाँ पर मुर्दा घर में लाश था वो लाश भी बेच दिए थे। তার জন্য তো আরজি করে মেয়েটাকে খুন করে দিল, তার জন্যই তো। আর এরা দিবে আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে একটা কার্ড, এরা পারে না দিতে আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে একটা, এখানে যদি রেশন কার্ড আছে ওই একটা আধার কার্ডের সঙ্গে বুড়ো আঙুলের ছাপ দিতে হয় তবে রেশন পান। তো এখন রেশন দোকানে বুড়ো আঙুলের ছাপ দিলে রেশন পাওয়া যায়। তো তাহলে বাইরের রাজ্যে যদি করণদিঘির ছেলে মেয়েগুলো আছে তারাও তো বুড়ো আঙুলের ছাপ দিয়েই রেশনটা পেতে পারে, তাদেরকে একটা রেশনের কার্ড দেওয়া যায় না যে ওখানে খেয়ে দিয়ে বাঁচবে? उसका पैसा से तुम्हारा राज्य चल रहा है, কিন্তু ওকে একটা স্বাস্থ্যের কার্ড আর ওকে একটা রেশনের কার্ড দিতে গেলে তোমার পিছনটা ফেটে যাচ্ছে। ও বাঁচবে পশ্চিমবঙ্গ? हम लोग तृणमूल के कर्मियों से पूछना चाहते हैं, जाइए आज शाम को आपका पार्टी ऑफिस में नेता लोगों के पास यही बात कीजिए कि পরিযায়ী শ্রমিকদের এটা চাই, স্কুলটা বানিয়ে দিতে হবে আর ওই বিড়ি শ্রমিকদের জন্য ওই হসপিটালটা বানিয়ে দিতে হবে। আমরা বলছি আপনাদের পার্টিতে মানুষের জন্য, গরিব মানুষের জন্য, বেকার কাজের জন্য, বিড়ি শ্রমিকদের জন্য, পরিযায়ী শ্রমিকদের জন্য একটা কথা বলার অধিকার আপনাদের নেই। আপনারা ওখানে বলতে গেলে আপনাদেরকে বাইরের দরজা দেখিয়ে দেবে। আপনাদের উপরে সিঁড়ি করে পঞ্চায়েতের নেতারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, নিজেদের ভুঁড়ি বাড়িয়েছে, আর আপনাদের উপরে, আপনাদের মাথার উপরে পা দিয়ে এরা আজকে চাল চুরি করেছে, গরু পাচার করেছে, রেগার কাজের টাকা মেরে নিয়েছে, 100 দিনের কাজের টাকা, আর এরা চাকরি বিক্রি করেছে। আপনাদের উপরে নির্ভর করে আজকে এদের আলিশান মাকান বানা হয়, আপনাদের উপরে নির্ভর করে আজকে এরা বড় মার্সিডিজ গাড়ি চাইছে। কিন্তু যে তৃণমূলের কর্মীরা খেতে কাজ করছে, যে তৃণমূলের কর্মীরা বিড়ি বানাচ্ছে, যে তৃণমূলের কর্মীরা বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করছে, সেই তৃণমূল কর্মীদের কথা কে ভাববে? ভয় পাবেন না, তৃণমূলকে ভোট দিয়েছেন বলে। আমরা বলছি যেখানে খুশি ভোট দিন, খেটে খাওয়া মেহনতি মানুষ কাল ঝান্ডা আপনাদের হাত ধরবে। তাই আপনাদের হসপিটাল, আপনাদের কাজ, আপনাদের মজুরির জন্য আমরা এই কাজ কি একটা প্লাস্টিকে 4টা কাগজ ভরে নিয়ে দৌড়ছে পশ্চিমবঙ্গ। ভেঙে তো রক্ষা করতে হবে, বাঁচাতে হবে পশ্চিমবঙ্গ। উত্তরে জল, জমি, জঙ্গল যদি না বাঁচে, বাঁচবে না। আমাদের এই উত্তর দিনাজপুরের বিড়ি শ্রমিক আর পরিযায়ী শ্রমিক আর ক্ষেতের চাষি যদি না বাঁচে, किसी माई का लाल का हिम्मत नहीं पश्चिम बंगाल को बचा दे। তাই পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে আগে বিড়ি শ্রমিককে বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে রেগার কাজকে বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে 5,04,682টা জব কার্ড বিগত 3 বছর ধরে 260 টাকা মজুরিতে এই গোটা উত্তর দিনাজপুর জেলাতে টিফাং হয়ে পড়ে আছে।
1582টা জব কার্ডের টাকা আজ উত্তর দিনাজপুরের বাজারে থাকতো, সেই টাকা আজকে তৃণমূল মেরেছে। বিজেপি গেছিল তৃণমূলকে টাইট দিতে, 7টা কমিটি বানালো, দিল্লি থেকে এসে ঘুরে গেল, মুর্শিদাবাদে মার খেলো, মালদায় মার খেলো, বীরভূমে মার খেলো, কিন্তু তৃণমূলের নেতাদের বিরুদ্ধে একটা এফআইআর করার দম হলো না শুভেন্দু সুকান্তদের। বাঁচবে পশ্চিমবঙ্গ। আজকে করণদিঘির বাড়িতে বাড়িতে এই গল্প সবার। আজকে উত্তর দিনাজপুরের ডালখোলা হোক, হেমতাবাদ হোক, করণদিঘি হোক, ইটাহা হোক, চোপড়া হোক, ইসলামপুর হোক, সব বাড়িতে আজকে এটাই গল্প। আমরা এই দুঃখের গল্প শুনতে চাই না। আমরা পশ্চিমবঙ্গের বাচ্চাগুলোকে খিলখিলিয়ে হাসতে দেখতে চাই। আমরা পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে নির্ভয়ে কোন রকম ভয় ছাড়া রাস্তায় বেরোতে দেখতে চাই। আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে আমরা চাই সবাই মিলে জাত ধর্ম ভাষা সবকিছু বাদ দিয়ে তারা যাতে হাতে হাত মিলিয়ে করণদিঘিকে বাঁচাতে পারে। আর তাই বাঁচানোর লড়াই, সেই বাঁচানোর লড়াইতেই আমরা নেমেছি। আমরা আশা করছি এবং আমরা খুব কনফিডেন্ট আমাদের ঝান্ডা রাস্তার জায়গা হলো যারা লুটের বিরুদ্ধে খেটে খাওয়াদের পাশে দাঁড়াতে পারে, সেই লাল ঝান্ডার ভরসা, সেই লাল ঝান্ডার আস্থা, সেই লাল ঝান্ডার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে আমরা বুথে দাঁড়াতে বলছি। বুথে বুথে রাজবংশী ভাষায় প্রণয় বলেছে যে ট্রাক্টর এলেও হাল জুড়তে আমরা ভুলিনি। আর হাল জুড়তে গেলে ও একটা শব্দ বলেছে যে সেইটাও আমরা ব্যবহার করতে পারি। हम लोग बोलना चाहते हैं बैल कितना भी बिगड़ जाए तो उसके नाक पर नकीले पहनवाना लाल झंडे को अच्छी तरह से आता है। जे गाय गुलो बिगड़े जाए সেই গায়ের নাকে নলা